পাকিস্তানের কাছে বশ্যতা স্বীকার করে নেওয়া, গোটা বাংলাদেশ জুড়ে জঙ্গিদের বারবারন্ত, ভারতকে ভেঙে টুকরো টুকরো করে ফেলা হবে, এই প্রশ্রয় দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিভিন্ন অভিযোগে বাংলাদেশ এবং পাকিস্তান একসঙ্গে হয়ে বা একজোট হয়ে ভারতের বিরুদ্ধে শত্রুতা করছে। গোটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত বনাম বাংলাদেশ এই সিচুয়েশন তৈরি করে দেওয়া হচ্ছে জেনে বুঝেই, যাতে করে জঙ্গিদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া যায়। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি, সেই রাজনীতিতে কিভাবে মৈত্রী শত্রুতায় বদলে গেল, ঠিক সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমরা লক্ষ্য করছি গত এক বছরের মধ্যেই। গত এক বছর ধরে ঠিক যে সময় শেখ হাসিনার সরকারের পতন হয়, তারপর থেকে বাংলাদেশ যে নৈরাজ্যের দেশে পরিণত হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ একদিক থেকে সংখ্যালঘু নির্যাতন, অন্যদিক থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ঠিক এই চরম বিশৃঙ্খলা যে কোন পর্যায়ে পৌঁছতে পারে, ঠিক সেই পর্যায়ে পৌঁছে ভারত বিদ্বেষ বা ভারতের বিরুদ্ধতায় আকার নিতে পারে, সেইটা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। ঠিক এই পরিস্থিতিতে আমি একটু বলে রাখতে চাইব, 16ই ডিসেম্বর মৈত্রী দিবস, ভারত বাংলাদেশে এই গুরুত্বপূর্ণ দিন এক প্রকার বলা ভালো যে একেবারে শহীদ। সেই সময় ভারতের 1665 জন শহীদ হয়েছিলেন। ঠিক সেই সমস্ত আলোচনা, সেই সমস্ত গল্প করতে করতে ভারত বাংলাদেশের যারা কর্তারা রয়েছেন তারা একই জায়গায় উপস্থিত। ঠিক এই সময়টা পার করেই এক রাতের মধ্যে গোটা পরিস্থিতি উল্টোপাল্টা হয়ে গেল, এবং এই গোটা পরিস্থিতি উল্টোপাল্টা হয়ে যাওয়ার মূলে রয়েছে একটা বিচ্ছিন্নতাবাদী শক্তি, একেবারে পাকিস্তানের বশ্যতা স্বীকার করা শক্তি। সেগুলো কি? প্রাথমিকভাবে হাসনাত আবদুল্লাহর কথা আমি বলছিলাম, যিনি কিনা এনসিপি নেতা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। প্রাথমিক যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছিলাম যে বাংলাদেশের একজন এনসিপি বা বৈষম্য বিরোধী আন্দোলনকারীর যে গুলি লাগে হাদি, তার একেবারে গুরুত্বপূর্ণ অবস্থা এবং তার একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয় তারপর থেকে। এবং আওয়ামী লীগ সহ একেবারে শেখ হাসিনা ভারত থেকে বিভিন্নভাবে কার্যক্রম পরিচালনা করছেন, এই সমস্ত অভিযোগে যখন ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারতের বিদেশ মন্ত্রকের কোনো আধিকারিককে যখন তলব করা হয় বাংলাদেশে, ঠিক তখন এই সমস্ত অভিযোগ তাকে জানানো হয়। ঠিক তারপর থেকে ভারত বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেটা যে এই মুহূর্তে বদলে যেতে শুরু করেছে সেটা একেবারে বলার অপেক্ষা রাখে না। কারণ সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন যত এগিয়ে আসছে, গোটা বাংলাদেশ জুড়ে ভারতের বিরুদ্ধাচরণ দেখা যাচ্ছে, এবং ঠিক এই বিরুদ্ধাচরণই কোথাও গিয়ে প্রমাণ করে পাকিস্তানের বশ্যতার কথা। কারণ পাকিস্তানের বশ্যতা স্বীকার করলেই সেক্ষেত্রে জামাত, এনসিপি একসঙ্গে ক্ষমতায় আসতে পারবে। এই সমীকরণটা বুঝতে হয়তো আন্তর্জাতিক যে বিষয় আমরা আলোচনা করি, চর্চায় থাকি, তাদের বুঝতে অসুবিধা হয় না। কিন্তু কেন? প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা জানাচ্ছে যে এই শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ জুড়ে একটা ভারতের বিরুদ্ধাচরণ তৈরি করার চেষ্টা করা হয়েছে। কিছু বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন বা বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি এটা করছে, তার অন্যতম কারণ এনসিপি বা জামাতকে প্রায়োরিটি দেওয়া। এই এনসিপি বা জামাত তারা উভয়ই কিন্তু এই মুহূর্তে পাকিস্তানপন্থী বলেই কিন্তু মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে অভ্যন্তরীণ রাজনীতিতে কিন্তু ভারত বিরুদ্ধাচরণ একটা গুরুত্বপূর্ণ অংশ নেবে। ঠিক নির্বাচনের আগে সেটা যেমন বলার অপেক্ষা রাখে না, ঠিক তেমনভাবেই ভারত বিরুদ্ধাচরণ এই বিষয়টা সত্য না মিথ্যে, এইটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্তত সাউথ ব্লকের কাছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা আমি একেবারে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। আমি অনুষ্ঠান করে বলেছিলাম যে বাংলাদেশে হাফিজ সাঈদ প্রবেশ করতে পারে, তারপরে বলেছিলাম যে বাংলাদেশে হাফিজ সাঈদ প্রবেশ করে হাফিজ সাঈদ একটা ষড়যন্ত্র করার চেষ্টা করবে। একদিক থেকে যখন আমরা জানি, যখন পাকিস্তানের গুরুত্বপূর্ণ একজন কর্তা, ব্রিগেডিয়ার জেনারেল বা এক প্রকার মেজর জেনারেল, তিনি এসেছেন বাংলাদেশে, সাহির শামসুদ মির্জা, তিনি এসে আইএসআই ঘাঁটি স্থাপন করে দিয়েছেন। তিনি এসে বাংলাদেশের বিভিন্ন বর্ডার সংলগ্ন এলাকা, যেটা কিনা ভারতের সঙ্গে শেয়ার করে, সেগুলো ঘুরে দেখেছেন। ফলে ঠিক তারপর পরেই যে বাংলাদেশে ভারতের এই পূর্বদিক বা ভারতের পূর্বদিক অর্থাৎ বাংলাদেশ থেকে যে আক্রমণ বা একটা ষড়যন্ত্র করার ছক করা হবে, সেটা কিন্তু বুঝতে বাকি রাখেনি সাউথ ব্লক এবং গোয়েন্দারা। ঠিক তারপরেই হয়তো সাউথ ব্লক বা নিউ দিল্লি কিন্তু বা রাজধানী কিন্তু একেবারে প্র্যাকটিক্যালি এই চিকেন স্নেক বা এই নর্থ ইস্টকে ঘিরে রাখার চেষ্টা করছে। ঠিক সেই আগুনে ঘি ঢাললো
হাসনাত আবদুল্লাহর মন্তব্য। হাসনাত আবদুল্লাহ পরিষ্কার করে জানান এবং ঠিক উচ্চস্বরে একেবারে প্রকাশ্য সভায় তিনি পরিষ্কার করে হুমকি দেন যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কিন্তু তারা চাইবে এই 7 সিস্টারকে আলাদা করে দেওয়ার। কেন? যদি ভারত কোনোভাবে জঙ্গিদের বা ভারত কোনোভাবে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারী যারা কিনা এদের গুলি করেছে বা যারা কিনা বিশৃঙ্খল ঘটাচ্ছে বা আওয়ামী লীগকে আশ্রয় দেয়। তবে এক্ষেত্রে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই 7 সিস্টারকে টার্গেট করা কিন্তু একটা বাংলাদেশের একটা ভয়ঙ্কর আকার ধারণ করতে চলেছে। ঠিক এইখানেই মঙ্গলবার যখন 16ই ডিসেম্বর প্রাথমিকভাবে ভারত বাংলাদেশের মৈত্রী দিবসে তারা অনুষ্ঠান পালন করছে বা দিল্লিতে অনুষ্ঠান পালন করছে, দিল্লিতে সেখানে উচ্চপদস্থ কর্তারা রয়েছেন, ঠিক সেই সময় বিদেশ মন্ত্রক বা বাংলাদেশের হাই কমিশনারে যখন এই অনুষ্ঠান চলছে, ঠিক সেই সময় বিভিন্ন বাংলাদেশ ভারতের অন্তর্বর্তী বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এবং ঠিক তারপরে সেই রাতে তিনি পোস্টও করেন সোশ্যাল মাধ্যমে। এবং আমি বিষয়টা একটু বলে রাখতে চাইব, ভারতে নিযুক্ত বাংলাদেশের যে রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ তিনি কিন্তু পরিষ্কার করে এই ভারতের যে বিষয়টা, ভারত এবং বাংলাদেশের সম্পর্কের বিষয়টা তিনি বলেন এবং তিনি বলেন যে অর্গানিক রিলেশনশিপ ভারতের সঙ্গে, এবং 71-এর যুদ্ধে 1668 জন ভারতীয় সৈন্য বাংলাদেশের ভূখণ্ডে চরম আত্মত্যাগ করেছিলেন। ফলে সেই সমস্ত কৃতজ্ঞতার কথা তিনি উল্লেখ করেছিলেন সেই সমস্ত পোস্টে এবং সেই আলোচনায়। ঠিক তারপর বুধবার সকালবেলায় এই রিয়াজ হামিদুল্লাহকে ডেকে পাঠানো রাষ্ট্রদূতকে এইখানেই কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারতের বিদেশ মন্ত্রক পরিষ্কার করে তাকে জানিয়ে দেয় যে এই ধরনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বা বিচ্ছিন্নতাবাদী কথাবার্তা যেটা কিনা সিকিউরিটি রিজন হয়ে দাঁড়াচ্ছে। এবং তার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ভারতের হাই কমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পরিষ্কার করে হুমকি দেন এবং পরিষ্কার করে বলেন যে আওয়ামী লীগ বা অন্যান্য এই শেখ হাসিনাকে যদি ভারত প্রশ্রয় দিয়ে থাকে এবং সেক্ষেত্রে কার্যক্রম চালাতে থাকে তারা, সেক্ষেত্রে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ নয় বরং একটা বাজে পরিস্থিতি দাঁড়াবে। ঠিক এই পরিপ্রেক্ষিতে ভারত উত্তর দিয়ে আসে। এইভাবেই কিন্তু একেবারে এক রাতের মধ্যে পরিস্থিতি বিগড়ে যায় এবং এক প্রকার ভয়ানক পরিস্থিতি ধারণ করে। ঠিক বুধবার বিকেলবেলার বিষয়, বুধবার বিকেলবেলায় জুলাই ঐক্য আন্দোলন নামে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সংস্থা বা বিচ্ছিন্নতাবাদী সংগঠন তারা কিন্তু ঢাকায় যে ভারতীয় দূতাবাস, ঠিক সেই দূতাবাসে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন নামে একটি বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। ঠিক সেই কর্মসূচিতে ব্যারিকেড ভাঙচুর করার চেষ্টা করা হয়। ঠিক তারপরেই বুধবার বিকেলে কিন্তু ভারত সেই দূতাবাস সেন্টার বন্ধ করে দেয়, ঢাকার দূতাবাস সেন্টার বন্ধ করে দেয়। ফলে ঠিক এই ধাপে ধাপে এই পরিবর্তন এবং ধাপে ধাপে এই প্রেক্ষাপট যেটা পরিষ্কার প্রমাণ দেয় যে ভারতের বিরুদ্ধাচরণ কিন্তু একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু বাংলাদেশকে এত ইজিলি বা লাইটলি নিচ্ছে না। ঠিক সেই কারণেই এইবার এইটা প্রমাণিত যে ভারত কিন্তু একটা বড় কোনো অ্যাকশনের পথে নামতে পারে। যদিও বিভিন্ন ক্ষেত্রে নোটাম জারি হয়েছে, আমরা দেখেছি নর্থ ইস্টের বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে আমরা দেখেছি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও হুমকি দিয়েছেন। ফলে এই ধাপে ধাপে যে প্রোগ্রেস, এই ঘটনার যে প্রোগ্রেস, সেই প্রোগ্রেসই বার্তা দিচ্ছে যে ভারত বিরুদ্ধাচরণ বাংলাদেশে তৈরি হলে সেক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানের বশ্যতা স্বীকার করে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারবে এবং ঠিক সেই দিক থেকে লাভ দুপক্ষেরই। বাংলাদেশের লাভ, তারা ক্ষমতা থাকবে বা মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা থাকতে পারবেন জামাতকে সঙ্গে নিয়ে, এনসিপিকে সঙ্গে নিয়ে, এইটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক লাভ। অন্যদিক থেকে পাকিস্তানের লাভ, একদিক থেকে যখন কাশ্মীরকে টার্গেট করা সহজ হয়েছে পাকিস্তানের পক্ষে, ঠিক সেরকমভাবেই বাংলাদেশ গ্রিপে চলে এলে এই ভারতের পূর্ব দিকটা কিন্তু টার্গেটের সম্মুখীন হতে পারে বা সম্মুখীন হবে বলেই কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন। ফলে সব মিলিয়ে এই ভারত বিরুদ্ধাচরণ কতটা সত্য, তার বাস্তবতা কতটা, সেটাও কিন্তু একেবারে পরিষ্কার যে বারবার করে নর্থ ইস্টকে টার্গেট করা হচ্ছে, একে অপরের রাষ্ট্রদূতের যে বার্তা প্রেরণ করা হচ্ছে, রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হচ্ছে। ফলে এই যে চিত্রগুলো, সেই চিত্রগুলো একের পর এক প্রমাণ করছে যে ভারত বাংলাদেশ সম্পর্ক কিন্তু খুব ভালো জায়গায় নেই। ফলে এইখানেই দাঁড়িয়ে ভারতের তরফ থেকে পরিষ্কার বার্তা যে বাংলাদেশকে সচেতন হতে হবে, সংবেদনশীল হতে হবে এবং ভারত কিন্তু একটা নিউক্লিয়ার দেশ বা নিউক্লিয়ার পাওয়ারফুল দেশ, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশকে অনেকটা সচেতন হতে হবে বলেই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে। তার কারণ ভারত যদি কোনোভাবে বাংলাদেশের উপর রুষ্ট হয় বা হামলা চালায়, সেক্ষেত্রে সেই হামলা চালানোরও যদি কোনো স্পেসিফিক কারণ থাকে, যেমন সন্ত্রাসবাদ, যেমনটা আমি বলছিলাম হাফিজ সাঈদ সন্ত্রাসবাদ চালানোর চেষ্টা করছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ রিপোর্ট, গোয়েন্দা রিপোর্টও আমাদের কাছে এসে পৌঁছেছে যেটা অত্যন্ত সংবেদনশীল এবং সেইখানে প্রমাণ হচ্ছে যে ভারতে কিন্তু নর্থ ইস্টকে বিভিন্নভাবে বা চিকিৎসাকে টার্গেট করার চেষ্টা কিন্তু বাংলাদেশে বসে প্ল্যান করা হচ্ছে এবং সেক্ষেত্রে বিভিন্ন উপদেষ্টারাও কিন্তু তাদেরকে মদত দিচ্ছে বলে একেবারে পরোক্ষভাবে অভিযোগ এসে পৌঁছচ্ছে। সেই বিষয়ে কিন্তু ভারত একেবারে কর্ণপাত না করলেও ভারত যদি কোনোভাবে এই বিষয়টাকে একেবারে গুরুত্বপূর্ণভাবে নেয় এবং সেক্ষেত্রে বাংলাদেশের উপর যদি কোনো আক্রমণ বা বাংলাদেশের উপর যদি কোনো একটা স্ট্রিক্ট অ্যাকশন নিয়ে নেয়, সেটা কিন্তু বাংলাদেশের জন্য সুমধুর বা মধুর হবে না, এটা কিন্তু একেবারে স্পষ্ট। তার পাশাপাশি এই দুই দেশের সম্পর্ক
একেবারে বন্ধু দেশ থেকে যে শত্রু দেশে পরিণত হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ফলে সব মিলিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক এবং এই মৈত্রী সেটা শত্রুতায় পরিণত হয় কি না, বা এই মৈত্রী যদি বজায় থাকে সেটা কিভাবে, সেই সমস্ত দিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটাল ও এই পছন্দের অনুষ্ঠান ইনসাইটে।